একবার ভেবেই দেখুন, আপনি যদি টানা ৭২ দিন একটা প্লেন দুর্ঘটনার পর এমন এক জায়গায় আটকে পড়েন যেখানে চারিদিকে কেবল বরফে বরফ এবং উঁচু উঁচু পাহাড়ে ঘেরা, না কোনো মানুষ, না কোনো সাহায্য, না খাবার বা পানীয় জল, চারিদিকে তাকালে শুধু হতাশায় চোখে পড়ে এবং মৃত্যু ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু তখনই হঠাৎই আপনার জীবনে এমন কিছু ঘটে যায় যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। আর বন্ধুরা, আজকের এই গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনাকে নিয়ে বানানো, যেটা শুনলে আপনারও গায়ের রক্ত হিম হয়ে যাবে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো গল্পের শুরুটা হয় 13ই অক্টোবর 1972 সাল থেকে, যখন একটি রাগবি টিম আমেরিকা থেকে তাদের ফাইনাল ম্যাচ খেলতে অন্য একটি দেশের উদ্দেশ্যে যাচ্ছিল। আর রাগবি হলো একটি ফুটবল খেলা, এই খেলায় বল নিয়ে দৌড়াতে হয়। তো যাই হোক, এটি খুবই সাধারণ একটি ফ্লাইট ছিল। প্লেনের ভিতরে বসা খেলোয়াড়রা ভীষণ খুশি ছিল, কারণ অনেকেই প্রথমবার প্লেনে উঠেছিল এবং প্রথমবার নিজেদের দেশ ছেড়ে বিদেশে যাচ্ছিল। কিছু খেলোয়াড়ের সাথে তাদের পরিবারের সদস্যরাও যাচ্ছিল, যাতে তাদেরকে ম্যাচে উৎসাহিত করতে পারে। প্লেনটি খুব ভালোভাবে টেক অফ করে উড়ে যায়, কিন্তু যখন সেটি আন্দিজ পর্বতমালা পার হয়ে চিলির দিকে যাচ্ছিল, তখনও প্লেনের মধ্যে সবকিছুই স্বাভাবিক ছিল। সবাই খুবই আনন্দ করছিল। প্লেনের ভিতরে সবাই জানালার পাশ থেকে বরফে ঢাকা পাহাড়গুলি দেখছিল এবং এই প্রকৃতির সৌন্দর্যতাকে উপভোগ করছিল। কিন্তু তারা আদেও জানত না, কয়েক মিনিট পর এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যার কথা ভাবলেও গায়ের রক্ত হিম হয়ে যায়। প্লেনটি কিছুক্ষণ ওড়ার পর হঠাৎই আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রচণ্ড তুষারপাত এবং বরফ ঝড় শুরু হয়, আর প্লেনে জোরে জোরে ঝাঁকুনি লাগতে থাকে। সব যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করে। তখন যাত্রীদের মধ্যে একজন সবাইকে শান্ত হতে বলে। সে বলে, পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় এই রকম টার্বুলেন্স হয়ে থাকে, এতে কোনো বিপদ নেই, এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আদেও ঠিক হয় না। প্লেনটি যতই এগোচ্ছিল, ঝাঁকুনিও ততই বাড়ছিল। প্লেনের মধ্যে লাগেজগুলি ছিটকে পড়ছিল। এবার সত্যিই যাত্রীদের ভয় হতে শুরু করে। এদিকে পাইলট প্লেনটিকে স্থির রাখার চেষ্টা করছিল, কিন্তু প্লেনটি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তুষার ঝড় থেকে বেরোতেই হঠাৎই তখন সামনে এক বিশাল বড় পাহাড় এসে পড়ে, আর দুর্ভাগ্যবশত প্লেনটি সজোরে সেই পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে দুটো টুকরো হয়ে যায়। একজন খেলোয়াড় প্লেনের পিছনের অংশ ভাঙার সাথে সাথেই ছিটকে বাইরে আকাশে পড়ে। অন্যদিকে সামনের অংশটি বরফে ঘষতে ঘষতে নিচে একটি বরফে ঢাকা পাথরে গিয়ে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই জোরে হয় যে প্লেনের সিটগুলি একে অপরের সঙ্গে চেপে গিয়ে অনেকেই পিষ্ট হয়ে মারা যায়। যারা বেঁচে ছিল তারা কোনো মতে নিজেদেরকে সামলে নিয়ে আহতদের সাহায্য করতে শুরু করে। কিছুজন পাইলটকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। দুজন পাইলটই মারা গেছেন। তারা দেখে চারিপাশে শুধু লাশ আর রক্তে লাল হয়ে গেছে। মোট ৪৫ জন যাত্রী নিয়ে প্লেনটি যাত্রা শুরু করেছিল, কিন্তু দুর্ঘটনার পরে ১৮ জন মারা যায়, বেঁচে থাকে মাত্র ২৭ জন। আর যেহেতু প্লেনটি বিকেলে তাদের যাত্রা শুরু করেছিল, তাই খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। বাইরের তাপমাত্রা হঠাৎ অনেক নিচে নেমে যায়। ঠান্ডা এতটাই ছিল যে কোনো সাধারণ মানুষের শরীর এই রকম ঠান্ডা সহ্য করতে পারত না, কিন্তু কোনো উপায়ও তো ছিল না। ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা মৃতদেহ আর লাগেজ দিয়ে প্লেনের সকল ভাঙা অংশগুলিকে ঢেকে দেয়, যাতে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকতে না পারে। তবুও ঠান্ডা এতটাই বেশি ছিল যে সবাই একসঙ্গে একে অপরকে জড়িয়ে বসে পড়ে। তবুও এই কঠিন ঠান্ডার সাথে লড়াই করা অসম্ভব ছিল। তাদের অবস্থা খুবই খারাপ ছিল, মানসিকভাবে প্রত্যেকেই ভেঙে পড়েছিল। সবাই জানত হয়তো তারা আর বাঁচবে না, কিন্তু তবুও কোনোভাবে তারা সেই ভয়ানক রাত পার করে দেয়। পরদিন সকালে তারা আরও ভয়ানক দৃশ্য দেখে। সূর্য ওঠার পর দেখা যায় ৪ থেকে ৫ জন ঠান্ডায় জমেই মারা গেছে। তবে সৌভাগ্যবশত সেই সময় ঝড় পুরোপুরি থেমে গিয়েছিল। বাইরের আবহাওয়া অনেকটাই নর্মাল হয়ে গিয়েছিল। যখন তারা বাইরে বেরিয়ে এলো, তখন শুধু চারিদিকে কেবল সাদা বরফ ছাড়া আর কিছুই ছিল না, কোনো জীবনের চিহ্ন পর্যন্ত নেই। তারা বুঝতে পারে যদি তারা এখান থেকে না বেরোয় তারা বেঁচে থাকতে পারবে না, কারণ চারিদিকে পাহাড় আর বরফ ছাড়া আর কিছুই নেই। না আছে কোনো ঘরবাড়ি, না গাছপালা, এমনকি পশু পাখি। বেঁচে থাকার কোনো মাধ্যম বা উপায় সেখানে নেই। তারা প্রথমে প্লেনের সিটগুলিকে বাইরে নিয়ে আসে, যাতে প্লেনের মধ্যে ঘুমানোর জন্য জায়গা তৈরি করা যায়। এরপর তারা আহতদের রোদে শুইয়ে দেয়, যাতে সূর্যের আলোতে তাদের শরীর গরম থাকে। বাঁচার জন্য তারা বরফ গলিয়ে ফোঁটা ফোঁটা জল জমা করতে শুরু করে। এরপর সব যাত্রীদের লাগেজগুলি এক জায়গায় জড়ো করে এবং তার ভেতর থেকে দরকারি জিনিসগুলিকে আলাদা একটি লাগেজে রাখে।
দুর্ঘটনায় যারা মারা গিয়েছিল তাদের মৃতদেহ প্লেন থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বরফে ঢেকে রাখে, যাতে তাদের শরীর নষ্ট না হয়ে যায়। কারণ যখন সাহায্যের জন্য কেউ এখানে আসবে তখন এই মৃতদেহগুলিকে তারা তাদের সাথে নিয়ে যাবে। সব কাজ শেষ করে তারা একটু স্বস্তি পায়। তবে সবার পেটে প্রচণ্ড খিদে ছিল। প্লেনে থাকা অল্প কিছু খাবার তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তবে এই খাবার তাদের জন্য যথেষ্ট ছিল না। তা সত্ত্বেও বেঁচে থাকার জন্য তাদের এখন এটাই খেতে হতো। কিন্তু তারা সবাই জানতো এই খাবার শেষ হয়ে গেলে আর কিছুই থাকবে না তাদের কাছে। যতক্ষণ না তাদের কাছে কোনো সাহায্য না পৌঁছায় ততক্ষণ এই খাবারই তাদের অল্প অল্প করে বেঁচে থাকার জন্য খেতে হবে। তাদের সকলেরই মনে হয় হয়তো এতক্ষণে তাদের প্লেন দুর্ঘটনার খবর সরকারের কাছে পৌঁছে গেছে, আর হয়তো রেস্কিউ টিম খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে যাবে। তাই সবাই রেস্কিউ টিমের অপেক্ষা করতে থাকে। কিন্তু তাদের প্লেনটি যেখানে ক্র্যাশ হয়েছিল সেটি ছিল একটি গভীর উপত্যকা। চারপাশে উঁচু বরফে ঢাকা পাহাড় ছাড়া আর কিছুই ছিল না, যার কারণে সেখান থেকে বেরোনো সহজ ছিল না। তবে ঠিক সেই সময় কথা বলতে বলতেই একটি প্লেন উপর দিয়ে উড়ে যেতে দেখে তারা। চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। প্লেনটি এতটাই উঁচুতে ছিল যে সেখান থেকে তাদের দেখতেই পায় না, চোখের সামনে দিয়ে উড়ে চলে যায়। ধীরে ধীরে রাত হয়ে যায়। রাত হলে ঠান্ডা বাড়তে থাকে। তারা এক্সট্রা কাপড় গায়ে জড়িয়ে নেয় এবং লাগেজগুলি দিয়ে ভাঙা প্লেনটিকে চারিদিক দিয়ে ভালোভাবে সিল করে দেয়, এবং এভাবেই তারা আরও একটি রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে নান্দো নামের একটি ছেলের হঠাৎই জ্ঞান ফিরে আসে। সে প্লেন ক্র্যাশের পর থেকেই জ্ঞান হারিয়েছিল। তার শরীর এতটাই দুর্বল ছিল যে দাঁড়ানোর কোনো রকম ক্ষমতাই ছিল না তার শরীরে। তবুও সে তার বোনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিন্তু যখন সে জানতে পারে তার মা বাবা আর বেঁচে নেই তখন সে আরও ভেঙে পড়ে। এদিকে অন্যরা বরফ গলিয়ে আজকের জন্য পানীয় জল জমা করতে থাকে এবং নানান জিনিস দিয়ে বরফের উপরে বিশাল বড় একটি এক্স চিহ্ন বানায়, যাতে যদি কোনো প্লেন আকাশ থেকে যাওয়ার সময় তাদেরকে দেখতে পায়। কিছুক্ষণ পর আবারও একটি প্লেন উপর দিয়ে উড়ে যেতে দেখে তারা চিৎকার করে আবারও সাহায্য চাইতে শুরু করে। এমনকি আয়না ও কাঁচ দিয়ে রিফ্লেকশন তৈরি করে ইশারা করে, কিন্তু তাতে কোনো কাজই হয় না। প্লেনটি চলে যায়। সবাই এটাই ভাবে যে হয়তো প্লেনটি তাদেরকে দেখতে পেয়েছে, এবার হয়তো তাদের সাহায্য করার জন্য কেউ না কেউ আসবেই। কিন্তু দিন গড়িয়ে রাত হয়ে যায় আবার, তবে সাহায্য করতে কেউই আসে না। এইভাবে প্রায় 3 দিন কেটে যায়। শেষমেশ তারা বুঝতে পারে কেউ আর তাদের উদ্ধার করতে আসবে না। তখন তারা সিদ্ধান্ত নেয় তাদের নিজেদেরকেই কিছু করতে হবে। তাদের মনে পড়ে প্লেনের পিছনের অংশে কিছু ব্যাটারি তারা দেখেছিল। যদি সেই ব্যাটারি দিয়ে তারা প্লেনের রেডিওটিকে ঠিক করে চালাতে পারে তাহলে হয়তো তারা কারোর সাথে যোগাযোগ করতে পারবে। তবে এখানে সমস্যাটি এটাই ছিল, সেই প্লেনের পিছনের অংশটি ভেঙে কোথায় পড়েছিল সেটা তারা কেউই জানত না। পরিকল্পনাটি তো তাদের বেশ ভালোই ছিল, কিন্তু কাজটা ছিল খুবই কঠিন। তবে বেঁচে থাকতে হলে তাদের এটাই করতে হবে। তারা লেদার এবং কাঁচের টুকরো দিয়ে প্রথমে 4টি চশমা বানায়, যাতে তুষার ঝড় থেকে তাদের চোখ সুরক্ষিত থাকে। এরপর 4 জনের টিম মিলে সেই প্লেনের ভাঙা অংশটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা যখন পিছনের দিকে তাকায় দেখতে পায় তাদের ধ্বংস হওয়া প্লেনটি চোখেই পড়ছে না। তাদের সামনে এটা পরিষ্কার হয়ে যায় যে এত বিশাল বরফে ঢাকা এলাকায় কেউই তাদের খুঁজে পাবে না, কারণ চারিদিকে শুধু সাদা বরফে ঢাকা। তবে তারা এগিয়ে চলে। আরও কিছুটা যাওয়ার পর হঠাৎই পাহাড়ের বরফে ধস নামতে শুরু করে। এটা দেখে তারা ভয় পেয়ে আর এগিয়ে যাওয়ার সাহস পায় না। আবারও তাদের প্লেনের দিকেই ফিরে আসতে শুরু করে। এইভাবেই দিন কাটতে থাকে। সেখানে তারা প্রায় 6 দিন আটকে থাকে এবং এই 1 সপ্তাহের মধ্যে তাদের সব খাবারও শেষ হয়ে যায়। তবে চারিদিকে বরফে ঢাকা, না গাছ না পশু পাখি নাকি ফলমূল সেখানে ছিল। তাদের প্রত্যেকের পেটে প্রচণ্ড খিদে। তাদের এখন কিছু না কিছু খেয়ে বাঁচতেই হতো। তাই খিদেই তারা পাথরের উপর জমে থাকা মস খেতে শুরু করে, যার স্বাদ খুবই খারাপ ছিল। কিন্তু বেঁচে থাকার জন্য তাদের এই অখাদ্যই খেতে হচ্ছিল। নান্দো নামের ওই ছেলেটি প্রচণ্ড খিদেই হঠাৎই বলে ওঠে, বেঁচে থাকার জন্য আমি প্রয়োজনে ওই মৃতদেহগুলিকেও খেয়ে বেঁচে থাকতে চাই। এই কথাটি শুনে সবাই চুপচাপ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর তাদের নিজেদের মধ্যে এই কথাটি নিয়ে তর্ক বিতর্ক হতে শুরু করে। তারা কি এইভাবেই না খেতে পেয়ে মারা যাবে, নাকি ওই মৃতদেহগুলিকে খেয়ে তারা সাহায্যের আশায় বসে থাকবে? অনেকেই ওই মৃতদেহগুলিকে খেতে রাজি ছিল, কিন্তু অনেকেই এটিকে বড়সড় পাপ মনে করে। এই কাজ করলে সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা করবেন না। খিদের যন্ত্রণা সহ্য করার জন্য তারা নিজের পেটের উপর পাথর বেঁধে দিন কাটাতে থাকে। কিন্তু এভাবে আর কতদিন? একের পর এক দিন কাটতেই খিদে তাদের বাড়তেই থাকে। তারা শেষমেশ তাদের নিজেদের জুতোর ফিতে, এমনকি সিগারেট চিবিয়েও নিজেদের খিদে মেটায়।
কিন্তু এতদিনের খিদে ওই সামান্য জিনিসে কিভাবে মিটবে? এইভাবেই আরও কিছুদিন অনাহারে কেটে যায়। এইভাবেই অনেকদিন না খাওয়ার কারণে এবং শারীরিক অসুস্থতার জন্য নান্দর বোন মারা যায়। এর আগেই তার মা বাবা দুর্ঘটনায় মারা গেছিল। এখন তার ছোট্ট বোনটিও তাকে ছেড়ে চলে যায়। দুঃখ কষ্ট মনের মধ্যে চেপে রেখে সে তার বোনকে তার মা বাবার কাছে রেখে দিয়ে বরফে ঢেকে দেয়। এইভাবেই 9 দিন কেটে যায়। যেমন তেমন ভাবে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। কিন্তু এতদিনে তাদের খিদে এতটাই বেড়ে যায় যে প্রত্যেকের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। শেষমেশ তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় মৃতদেহগুলিকে খেয়েই বেঁচে থাকবে তারা, নইলে তো সবাই মারা যাবে। প্রথমে 4 জন বাইরে গিয়ে মৃতদেহগুলিকে কেটে তার মাংস খেতে শুরু করে। কিছুক্ষণ অন্যরা দেখার পর তারা আর খিদে সহ্য করতে পারে না। বাধ্য হয়েই ওই মৃতদেহের মাংসগুলি খেতে থাকে। তবু এদের মধ্যে 5 জন মৃত্যুকেও মেনে নিতে রাজি ছিল, কিন্তু মৃত মানুষের মাংস খেতে রাজি ছিল না। যার কারণে পরদিন থেকে বাকিরা মৃতদেহগুলিকে অনেকটা দূরে নিয়ে গিয়ে সেগুলিকে কেটে খেতে থাকে, যাতে এই 5 জনের কোনো রকম সমস্যা না হয়। একদিন হঠাৎই নুমা নামের একটি ছেলে বরফের নিচে একটি সুটকেস খুঁজে পায়। খুলে দেখে ভিতরে একটি রেডিও। তারা রেডিওটি চালায়, কিন্তু দেখে কোনো সিগন্যাল নেই। এরপর তারা প্লেনের কিছু ভাঙা অংশ দিয়ে একটি অ্যান্টেনা তৈরি করে এবং অবশেষে কিছুক্ষণ পর তারা সিগন্যাল পেয়ে যায়। রেডিওতে তারা একটি খুবই খারাপ খবর শোনে। সরকার নাকি তাদের খুঁজতে 66টিরও বেশি বিমান পাঠিয়েছিল এবং অনেক রেস্কিউ অপারেশন চালিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এত সার্চ অভিযানের পরেও তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই সরকার তাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে এবং তাদেরকে খোঁজা বন্ধ করে দিয়েছে। এই খবর শুনে সকলেই অনেকটাই ভেঙে পড়ে। তাদের বেঁচে থাকার সব আশা এখন শেষ হয়ে যায়। তবে যাই হোক, তাদেরকে হেরে গেলে চলবে না। যার ফলে আগে যারা মৃতদেহগুলিকে খেতে অস্বীকার করেছিল তারাও বাধ্য হয়ে খেতে শুরু করে, কারণ তারা বুঝে গেছিল এখানে তাদেরকে কেউই বাঁচাতে আসবে না। এখন বাঁচতে হলে নিজেদেরকেই কিছু করতে হবে। এরপর গ্রুপের মধ্যে আবারও 3 জন সিদ্ধান্ত নেয় প্লেনের পিছনের অংশটা খুঁজতেই হবে। সেখানে যদি তারা সৌভাগ্যবশত ব্যাটারিগুলি পেয়ে যায়, তারা রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবে। হয়তো তারা বেঁচেও যেতে পারে। এই পরিকল্পনা করে তারা বেরিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা হাঁটার পর বরফের মধ্যে সৌভাগ্যবশত প্লেনের কিছু টুকরো তারা পেয়ে যায়, আর সেই খেলোয়াড়ের দেহটিকেও খুঁজে পেয়ে যায় যে দুর্ঘটনার সময় প্লেন থেকে উড়ে গিয়েছিল। তারা তাকে সেখানেই বরফে চাপা দিয়ে আবারও সামনের দিকে এগোতে থাকে, কারণ তারা বুঝে গিয়েছিল পিছনের অংশটি হয়তো আশেপাশেই কোথাও আছে। ঘন্টার পর ঘন্টা চলার পর তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। এছাড়াও অবিরাম তুষারঝড় এবং প্রচণ্ড ঠান্ডায় তাদের অক্সিজেনেরও সমস্যা হতে শুরু করে। খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। রাত নামলে তারা একটি পাথরের আড়ালে আশ্রয় নেয়, কিন্তু সেই রাত খুব একটা সহজ ছিল না। কনকনে ঠান্ডায় তারা প্রত্যেকেই জ্ঞান হারায়। সকালে যখন তাদের ঘুম ভাঙে, তারা দেখে সবাই বরফে ঢেকে গেছে, এমনকি একজনের চোখ পর্যন্ত বরফে জমে গেছিল। বাকি 2 জন নিজেদের পায়ে আর দাঁড়াতেই পারছিল না। তাই তারা প্লেনের একটি ভাঙা অংশের উপর বসে পাহাড় বেয়ে নিচে নেমে আসে। তাদের খালি হাতে ফিরে আসতে দেখে বাকিদের মন ভেঙে যায়। তারা তো আশায় বসেছিল হয়তো কোনো সাহায্যের ব্যবস্থা তারা করতে পারবে, কিন্তু সেটাও হাতছাড়া হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। তারা কোনোভাবে নিজেদের প্রায় 17 দিন বাঁচিয়ে রাখে। কিন্তু সবথেকে খারাপ খবর এটাই ছিল, গত 5 দিন ধরে আবহাওয়া খুবই খারাপ রূপ নিতে শুরু করেছিল। বাইরে প্রচণ্ড তুষারঝড় শুরু হয়েছিল। এই কারণে গ্রুপের সকলেই প্লেনের ভিতরেই ওই ভয়ানক তুষারঝড় থেকে বাঁচার জন্য ঢুকে পড়ে। কিন্তু হঠাৎই পাহাড়ের বরফের ধস সজোরে তাদের প্লেনে ধাক্কা মেরে ভিতরে ঢুকে পড়ে এবং অনেকেই বরফের নিচে চাপা পড়ে যায়। কিছুজন সৌভাগ্যবশত উপরেই ছিল। তারা এই ঘটনাতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে কোনো রকমে নিজেদেরকে সামলিয়ে বরফের নিচে চাপা পড়ে যাওয়া তাদের বন্ধুদের বরফ খুঁড়ে উপরে তোলে। যদিও একটি মেয়ে দুর্ভাগ্যবশত অনেকটা নিচে চাপা পড়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা গেছিল। প্রচণ্ড ভয়ে তারা ঘাবড়েই গিয়েছিল। নিজেদেরকে সামলাতে না সামলাতেই আবারও অদ্ভুত আওয়াজ শুনতে পায় তারা, এবং হঠাৎই আরও একটি ধস তাদের প্লেনের উপর এসে আছড়ে পড়ে। প্লেনটি পুরোপুরি বরফের নিচে চলে যায়। এবার অনেকেই বরফের নিচে চাপা পড়ে মারা যায়। ভিতরে বেঁচে থাকা বাকিদের সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তাই ছিল না, এমনকি ভিতরে অক্সিজেনের সমস্যাও ছিল। তখনই একজন প্লেনের উপরে ছোট্ট একটি ফুটো করে, যাতে ভিতরে বাতাস ঢুকতে পারে। এই বিপদে সৃষ্টিকর্তাই তাদেরকে সাহায্য করতে পারত। তাই তারা হাত জোর করে প্রার্থনা করে, হে সৃষ্টিকর্তা, আর যেন কোনো বরফের ধস না নামে, নইলে আমরা সবাই এখানেই মরে যাব। কয়েক ঘন্টা পর তারা কোনোভাবে নিজেদেরকে সামলিয়ে ভিতরের মৃতদেহগুলিকে এক জায়গায় জড়ো করে
প্রায় 8 জন বরফের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল এবং এভাবেই তারা সেখানে 18 দিন কাটিয়ে দেয়। খিদে, ঠান্ডা এবং মৃত্যুর ভয় আর হতাশার মধ্যে দিয়ে দিন কাটায় তারা। ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এখন বেঁচে থাকার জন্য তাদের কাছে একটাই উপায় ছিল, প্লেনের ভিতরে থাকা মৃতদেহগুলির মাংস খাওয়া। কিন্তু এটা করা তাদের জন্য খুবই কঠিন ছিল, কারণ সেই মৃতদেহগুলি তাদের নিজের মানুষেরই ছিল। এই সব দেখে নুমা নামের একটি ছেলে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে রেগে গিয়ে প্লেনের জানালা ভাঙতে শুরু করে এবং হঠাৎই সেই সময় কাঁচের একটি টুকরো তার পায়ে ঢুকে যায়, কিন্তু তবুও সে থামে না। প্লেনের জানালা ভেঙে সে বরফে গর্ত খুঁড়তে থাকে, যাতে বরফ খুঁড়ে তারা উপরে উঠে আসতে পারে। অবশেষে 2 দিনের চেষ্টার পর তারা উপরের দিকে সম্পূর্ণ গর্ত খুঁড়ে ফেলে এবং সবাই প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে তারা এতটাই খুশি ছিল যেন মৃত্যুর ফাঁদ থেকে তারা পুরোপুরি মুক্তি পেয়ে গেছে। তারা তো খুবই আনন্দ করতে থাকে, ভাবে হয়তো তারা বেঁচে গেছে। এরপর তারা প্লেনটিকে বাইরে বার করার জন্য বরফ খুঁড়তে শুরু করে। এই সময় নুমা নামের ওই ছেলেটি লক্ষ্য করে তার পায়ে যেখানে আঘাত লেগেছিল সেখানে কোনো রকম ব্যথা নেই, বরফে জমে গেছে। তাই সে খুব একটা গুরুত্ব না দিয়েই খোঁড়া চালিয়ে যায়। কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হয়ে যায়, সূর্য উঠে আসে, তাদের কাজ করা সহজ হয়ে যায়। এমনকি কিছু ঘন্টার মধ্যেই তারা প্লেনটিকে বাইরে বার করে ফেলে। বাইরে সূর্যের আলো বেশ ভালোই ছিল, যার কারণে তারা ভাবে প্লেনের পিছনের অংশটা খুঁজে বার করবে তারা। কিন্তু তারা আদেও জানত না কনকনে ঠান্ডা এবং তুষারঝড়ে ওই রাতগুলি তারা কিভাবে কাটাবে। তাই তারা আরও কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, কারণ গ্রীষ্মকাল খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর তখন এই উঁচু উঁচু পাহাড়ে ওঠা অনেকটাই সহজ হয়ে যাবে। এই ভেবে দেখতে দেখতে 34 দিন কেটে যায় এবং আবহাওয়া কিছুটা আগের থেকে ঠিক হয়। তবে যারা প্রথমে প্লেনের অংশটিকে খুঁজতে গিয়েছিল তাদের শরীর এখনো অনেকটাই খারাপ ছিল, এমনকি দুর্বল হয়ে পড়েছিল তারা। পাহাড়ে ওঠার মতো শক্তি তাদের ছিল না। কয়েক ঘন্টা পরে তারা জানতে পারে তাদের আরেক সাথী খিদেই মারা গেছে। এই ঘটনায় সবার মন খুবই খারাপ হয়ে যায়। তবে এই কষ্ট বুকে চেপে রেখে বন্ধুকে তারা বরফের নিচে চাপা দিয়ে দেয়। এইভাবে আরও 2 দিন কেটে গেল এবং 36তম দিনে তারা সিদ্ধান্ত নেয় যদি বেঁচে থাকতেই হয় তাহলে প্লেনের পিছনের অংশটি থেকে ব্যাটারিগুলি আনতেই হবে, যাতে কারোর না কারোর সাথে যোগাযোগ করা যায়, না হলে একে একে সবাই মারা যাবে। এই ভেবে তারা পরিকল্পনা করে এবং গ্রুপের 4 জন পাহাড়ে ওঠার জন্য সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে ছিল নুমা, টিমটিম, রবার্টো এবং নান্দো। প্রত্যেকেই ঠান্ডা থেকে বাঁচতে অনেকগুলি জামাকাপড় পরে নিয়েছিল এবং এরপর তারা প্লেনটির সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক কয়েক ঘন্টা হাঁটার পরেও প্লেনের অংশটি তারা কোথাও দেখতে পায় না। ঠিক তখনই নুমার শরীর খারাপ হতে শুরু করে, সে মাথা ঘুরে পড়ে যায়। সবাই ছুটে এসে দেখে তার পায়ের আঘাতটি থেকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটা দেখে সবাই সিদ্ধান্ত নেয় তাকে নিয়ে নিচে ফিরে যাবে, কিন্তু নুমা তাদেরকে মানা করে, কারণ একমাত্র তার জন্যই সকলের প্রাণ যেতে পারে। সে বলে, আমাকে একাই ছেড়ে দাও, আমি একাই নিচে ফিরে যেতে পারবো। তোমাদের যেভাবেই হোক প্লেনের ওই অংশটিকে খুঁজে বার করতেই হবে। এই বলে সে নিচে ফিরে আসে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে নিচে পৌঁছানো মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে তার সাথীরা প্লেন থেকে বরফ সরানোর চেষ্টা করছে। সে তাদেরকে সাহায্য করতে চাইলেও দুর্বল শরীরের কারণে উঠতেই পারে না। ওদিকে বাকি 3 জন ঘন্টার পর ঘন্টা হাঁটার পর অবশেষে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্লেনের পিছনের অংশটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়েছিল। অবশেষে সেটিকে খুঁজে পেয়ে তারা খুবই খুশি ছিল। সেখানে তারা তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা বেশ কিছু ব্যাটারির সাথে অনেক জামাকাপড়, সাথে মদের বোতল ও প্রচুর সিগারেট পায়। তারা সেই সব জিনিস নিয়ে আবারও একই পথ অতিক্রম করে নিচে নেমে আসে। এরপর তারা ব্যাটারির সাথে প্লেনের রেডিওটি যুক্ত করে এবং বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু সমস্যাটা হলো তারা জানতোই না যে প্লেনের রেডিওটি খারাপ অবস্থায় পড়ে আছে। অনেক চেষ্টার পরেও সেটিকে তারা ঠিক করতে পারে না। তাদের এই শেষ আশাটিও ভেঙে যায়। অন্যদিকে নুমার অবস্থা আরও খারাপ হচ্ছিল। ওই সংক্রমণ তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। প্লেন থেকে পাওয়া খাবারও প্রায় শেষের দিকে ছিল, তাই তারা আবার ওই মৃত মানুষগুলির মাংস খেয়ে জীবন কাটাতে শুরু করে। তবে নুমা খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিল, যাতে বাকি সাথীদের জন্য পর্যাপ্ত খাবার বেঁচে থাকে, কারণ সে জানতো সে আর বাঁচবে না। পরের দিন গ্রুপের কিছু সদস্য আবারও ওই প্লেনের ভাঙা অংশের কাছে যায়, যাতে কিছু প্রয়োজনীয় জিনিস পেয়ে যায়। এবার তারা একটি ওয়াটারপ্রুফ কাপড় পেয়ে যায়, যেটা দিয়ে তারা একটি স্লিপিং ব্যাগ তৈরি করে। তখনই তারা রেডিওতে একটি খবর শুনতে পেল। প্লেন ক্র্যাশের 58 দিন কেটে গেছে
তবে সরকার তাদের খোঁজার জন্য শেষমেশ আরও একটি সার্চ অভিযান শুরু করতে চলেছে। এই খবরটা শোনা মাত্রই সবার মধ্যে আবারও বেঁচে থাকার আশা জেগে ওঠে। গ্রুপের কিছু সদস্য জানায়, আমরা এখানেই অপেক্ষা করব। আবার কেউ কেউ বলে, আমাদের এখান থেকে বেরোনোর চেষ্টা করা উচিত, তা না হলে এই পাহাড়ের মধ্যে আমাদের কেউই দেখতে পাবে না, আমাদের এখানেই মরতে হবে। তাই কিছুজনকে সাহায্যের জন্য এখান থেকে পায়ে হেঁটে বেরোতে হবে। কিন্তু এইসব আলোচনার পরেও তারা সঠিক সিদ্ধান্তে আসতে পারে না। এদিকে রাতে নুমার অবস্থা খুবই খারাপ হতে থাকে। জীবনের শেষ নিঃশ্বাসটুকু সে নিচ্ছিল। তবে মৃত্যুর আগে সে সবাইকে একটা কথা বলে দেয়, যখন আমি মরে যাব আমার শরীর তোমরা খেয়ে নিও, যাতে তোমরা বেঁচে থাকতে পারো। এই কথা বলতে বলতেই সে মারা যায়। তার শেষ কথা শুনে বাকিদের মধ্যে বেঁচে থাকার আশা জেগে ওঠে। নুমার কাছে তার একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল, আমি খুবই খুশি যে আমি আমার বন্ধুদের মাঝে মরেছি, এর চেয়ে ভালো মৃত্যু আর কি হতে পারে। এই চিঠিটি পড়ে তারা অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু তারা করার সিদ্ধান্ত নেয়। গ্রুপের মধ্যে 3 জন আবার সাহায্যের সন্ধানে বেরিয়ে পড়ে। তাদের সেই বানানো স্লিপিং ব্যাগ ও অনেক খাবার নিয়ে তারা যাত্রা শুরু করে। তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক এই পাহাড় পার হয়ে শহরে পৌঁছাবে এবং সকলের জন্য সাহায্য আনবে। এরপর তারা আর দেরি না করে তাদের লক্ষ্যের দিকে এগোতে থাকে। রাতে ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের বানানো সেই স্লিপিং ব্যাগে তারা ঘুমিয়ে পড়ে এবং সকাল হলে আবারও তারা হাঁটতে শুরু করে। বেশ অনেক কয়েকদিন পর অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছায়। কিন্তু সামনে তারা যা দেখে তাতে তাদের মন ভেঙে যায়, কারণ সামনে তারা যেদিকেই তাকাচ্ছিল তারা শুধু পাহাড় আর পাহাড়ে দেখছিল। অর্থাৎ এই পথ এখনো অনেকটাই বাকি ছিল। তাদের মনে হতে থাকে, হয়তো এখান থেকে ফিরে যাওয়া উচিত, কারণ 3 জনের জন্য এই খাবার যথেষ্ট ছিল না। তখন টিনটিন একটি বড় সিদ্ধান্ত নেয়, নিজের খাবার 2 সাথীকে দিয়ে নিজে নিচে ফিরে যায়, যাতে তারা যেভাবেই হোক তাদের জন্য সাহায্য আনতে পারে। যতই হোক এই যাত্রাপথ অনেকটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ ছিল, তবুও ওই 2 জনে প্রচণ্ড কষ্ট আর ঠান্ডা উপেক্ষা করে এগিয়ে চলে। 10 দিন পরে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে বরফ অনেকটাই কম ছিল, আর সেখান দিয়ে একটি পরিষ্কার জলের নদী বয়ে যাচ্ছিল। সেই নদীর জল তারা পাগলের মতো খেতে শুরু করে। কতদিন তারা এইরকম পরিষ্কার জল খায়নি। ঠিক তখনই এমন কিছু হলো যেটা তারা কল্পনাও করতে পারেনি। একজন মানুষকে ঘোড়ায় চড়ে নদীর ওই পারে তারা দাঁড়িয়ে থাকতে দেখে। প্রথমে তারা বিশ্বাসই করতে পারছিল না। তাদের মনে হতে থাকে হয়তো এটা স্বপ্ন, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে এটা স্বপ্ন নয়, বাস্তব। চিৎকার করে ওই ব্যক্তির কাছ থেকে তারা সাহায্য চাইতে শুরু করে, কিন্তু মানুষটি তাদের কথা বুঝতে পারছিল না, কারণ নদীর শব্দে কিছুই শোনা যাচ্ছিল না। তখন সে একটা কাগজ আর পেন নদীর ওই পারে ছুঁড়ে দেয়, যাতে তারা লিখে জানাতে পারে। তারা ওই কাগজে তাদের পুরো গল্পটি লিখে তাকে দিয়ে দেয়। সেই মানুষ কাগজটা পড়ার পর সেটা নিয়ে দ্রুত স্থানীয় সরকারি অফিসে পৌঁছায়, যেখানে অফিসাররা বুঝতে পারে 2 মাস আগে যে প্লেন ক্র্যাশে সবাইকে মৃত ধরে নেওয়া হয়েছিল তাদের মধ্যে এখনো কিছুজন জীবিত আছে। এই খবর পাওয়া মাত্রই সরকার তাদের উদ্ধারের জন্য অভিযান চালু করে দেয়। রাবার্টো নামের ওই মানুষটি তাদের 2 জনকে বাড়িতে নিয়ে যায়, যেখানে তারা পেট পুড়ে খাবার খায়। ইতিমধ্যে এই খবরটা শহর জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। খুব তাড়াতাড়ি রিপোর্টাররা এই খবর কভারেজ করার জন্য সেখানে পৌঁছায়। কিছুক্ষণ পর সেই খবর রেডিওর মাধ্যমে বরফে আটকে থাকা মানুষদের কাছেও পৌঁছে যায় যে খুব তাড়াতাড়ি রেস্কিউ টিম তাদের কাছে পৌঁছে যাবে। এই খবর শুনে তারা আনন্দে চিৎকার করে ওঠে। অবশেষে তারা এই জাহান্নাম থেকে বেরোতে পারবে। তারা সকলেই এখান থেকে বেরোনোর জন্য প্রস্তুত হতে থাকে। নিজেদের ভালোবাসা এবং বন্ধুত্বের প্রয়োজনীয় স্মৃতিগুলি সাথে নিয়ে নেয় তারা। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার দল রবার্টো এবং নান্দোকে সঙ্গে নিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং প্লেন ক্র্যাশের 72 দিন পরে অবশেষে সবাইকে উদ্ধার করে নেওয়া হয়। তাদেরকে শহরে আনা হয়। প্রত্যেকেই তাদের পরিবারের সাথে দেখা করে। সবাইকে হিরোর মতো ওয়েলকাম জানানো হয়। এরপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। সবাই খুশিতে একে অপরকে পরিষ্কার করতে সাহায্য করে এবং ডাক্তারের চেকআপের পর হসপিটালে ভর্তি করে নেওয়া হয় তাদেরকে। তবে সেই রাতেও তারা সবাই একসঙ্গে সময় কাটায়, কারণ তারা এখনও ওই গভীর মানসিক আঘাতের মধ্যেই ছিল। তাদের প্রিয়জনদের হারানোর যন্ত্রণা তারা এখনো ভুলতে পারেনি। সবশেষে জানা যায় ওই প্লেনে মোট 45 জন যাত্রী ছিল, যার মধ্যে 17 জন সঠিকভাবে জীবিত ফিরে আসে এবং বাকিরা ওই দুর্ঘটনায় নিজেদের প্রাণ হারায়। এবং এর সাথেই এই সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।